আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিব, শিক্ষার্থী লাবিবা ইসলামের হুমকি। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পদবঞ্চিতদের বিক্ষোভ। হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল, সালমান ও নুরুজ্জামানকে। দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন, বললেন বাবর। নাহিদের পদত্যাগের পর ভারতীয় সাংবাদিকের অবাক করা পোস্ট। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিব, শিক্ষার্থী লাবিবা ইসলামের হুমকি। মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশী ও লাবিবা ইসলাম। সোমবার 25 ফেব্রুয়ারি মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা 6টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এ সময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশী তাদের হুমকি ধমকি দেন। হুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শোনা যায়, আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব আস। তোদের মতো পতিতা না যে মেয়ে নিজে রুমে রুমে যাব, তোদের সবাইকে দেখে নিব, সব বের করব। তার সঙ্গে থাকা রাবিনা ঐশী বলেন, গাঁজা লাগবে, গাঁজা গাঁজা দিতে আসছি। তাদের এমন উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এ বিষয়ে অভিযুক্ত লাবিবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে হুমকি দেই নাই, আমি বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমার সঙ্গে একজনে একটু উল্টাপাল্টা কথা বলছিল, আমি তার সঙ্গে চিল্লাপাল্লা করেছি। আমি হলের কোনো মেয়ের সঙ্গে চিল্লাপাল্লা করিনি। অভিযুক্ত রাবিনা ঐশী বলেন, আগামীকাল আমার পরীক্ষা, আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল, আমাদের সঙ্গে নিউজটা নিয়ে কথা হচ্ছিল। আমি সার্কাস্টিক হয়ে জোরে জোরে বলেছিলাম, আমরা তো গাঁজা খাই, গাঁজা লাগবে গাঁজা। তখন আর আমি এক্স্যাক্টলি কি বলেছি সেটাও মনে নেই। এর আগে হলের শিক্ষার্থীরা অভিযুক্ত 2 জন সহ 4 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। হলের অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগপত্রে সুনীতি শান্তি হলের 214 নং কক্ষ দখল করে মাদক সেবনের বিষয় উল্লেখ করা হয়। অভিযুক্ত অন্য 2 জন হল ফার্মাসি বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের আতেফা আলিয়া ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রদিতা। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পদবঞ্চিতদের বিক্ষোভ। নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদবঞ্চিতদের অভিযোগ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেল 3টার দিকে ঢাবি মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা থাকলে কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলে তারা কমিটি ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ রেখে কমিটি যেন না দেওয়া হয়, সেজন্য আমরা বিক্ষোভ করছি। হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল, সালমান ও নুরুজ্জামানকে। বুধবার সকাল 10টায় ঢাকা মহানগর ফাতিম সেফাতুল্লাহ আদালতে তোলা হয় হত্যা মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, হাজি সেলিম সহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডক্যাপ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাদা পায়জামা পাঞ্জাবি পরা ছিলেন, মাথায় ছিল পুলিশের হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট, হাত দুখানা পেছনে মোড়ানো, দুহাতেই হ্যান্ডক্যাপ। সালমানের পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, তার 2 হাতও পেছনে ছিল। তবে তার 2 হাতে হাতকড়া পরানো ছিল না, শুধু বাঁ হাতে ছিল হাতকড়া। তার ডান হাত কিংবা তিনি বাঁ হাতের উপরে রাখা ছিল। মামুনের পিছনে ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার 2 হাত পেছনে ছিল, 2 হাতে পরানো ছিল হাতকড়া। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার 2 হাতেও পেছনে ছিল, পরানো ছিল হাতকড়া। নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়েছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তার 2 হাতও পেছনে ছিল, তবে তার 1 হাতে পরানো ছিল হাতকড়া। জ্যাকবের পিছনে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের মাথায় ছিল হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার 1 হাতে হাতকড়া পরানো ছিল। 2 জন
পুলিশ সদস্য তার 2 হাত ধরে সামনের দিকে হাঁটছিলেন। এদিন একই সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে 2 জন নারী পুলিশ সদস্য তাকে হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে 2 তলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। যখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল তখন 3 জনের মুখ ছিল নিচের দিকে। হাতকড়া খোলার সময় বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আদালতে তোলার পর হাজী সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন। শুনানিতে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমান সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ি থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 6 দিন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 1 হত্যা মামলায় 3 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম। দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন বললেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, সাধারণ মানুষ দারুণ কষ্টে আছে, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন। লুৎফরজামান বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে 17 বছর কারাগারে আটকে রেখেছিল। শুধু আমি নই, পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল। এখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে কিছু ভাবার প্রয়োজন নেই। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। বাবর বলেন, কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর চেষ্টা করেছিল। অনেক নির্যাতন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। অতীতে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি, ভবিষ্যতেও দেব। বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে সরকারি বেসরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। লুৎফরজামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। 2007 সালে গ্রেপ্তারের পর তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে 2টি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। সাম্প্রতিক রায়ে ধাপে ধাপে খালাস পাওয়ার পর গত 16 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি চিকিৎসা ও ওমরাহ পালন শেষে গত রোববার নেত্রকোনায় ফেরেন। নাহিদের পদত্যাগের পর ভারতীয় সাংবাদিকের অবাক করা পোস্ট। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরবর্তীত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। মঙ্গলবার দুপুরে নাহিদের পদত্যাগের পর তাকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব। অর্কদেবের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টটি হলো, নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 10টা। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22 জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ, পা, হাত
হাত বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এ ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে বরাত জড়ি। নাহিদের বন্ধুরা চেনা মুখ কত মরেছে। নাহিদ উঠে দাঁড়িয়েছে, মারের ব্যবস্থাপক পালিয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি নাহিদ মাহফুজরা জানে ওরা কোনো রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, নিজেকে জানার অহংও আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে। নাহিদ তাই বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গিয়েছিল র‍্যাব। নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটার শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে, মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের সবার।